টাইমস অফ নিউজ বাংলা এবং বেঙ্গল এক্সপ্রেসে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আর মাত্র 2 দিন বাকি প্রচারের, এবং যেভাবে আপনারা পাড়ায় পাড়ায় প্রচার সারছেন এবং ক্যান্ডিডেটের সাথে প্রচার সেরেছেন এর আগে, তাতে সাধারণ মানুষের কতটা সাড়া এবং আস্থা আপনারা অর্জন করতে পেরেছেন? আমরা প্রচার করতে গিয়ে ধরুন বাড়ি বাড়ি প্রচারের তো অনেক রকম পদ্ধতি আছে। বাড়ি বাড়ি প্রচার আছে, পাড়াগত বৈঠক আছে, এবার রাস্তায় রোড শো আছে, পথসভা আছে, বিভিন্ন টাইপের প্রচার আছে। তা সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচার বলুন, আমাদের পাড়া বৈঠক বলুন, সবেতেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখেছি এবং আমরা এই ব্যাপারে খুবই স্যাটিসফাইড এই ব্যাপারে। এবং এমপি যেহেতু 3বারের বর্ষিয়ান সাংসদ এবং 4র্থবারের সাংসদ পদপ্রার্থী, সেখানে বিজেপি দাবি করছে যে 15 বছরে শ্রীরামপুরে কোনো উন্নয়ন সেই অর্থে হয়নি। যেহেতু উনি এমপি ল্যাড থেকে যে এটা দিয়েছিলেন তথ্যটা, তার বিরোধিতা করে বিজেপি বলছে যে কোনো রকম উন্নয়ন হয়নি, হাসপাতাল হয়নি ভালো, কোনো কলেজ সেইভাবে হয়নি ভালো, পরিবহন ব্যবস্থার উন্নতি হয়নি, রাস্তাঘাট জলে ভরে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা দুর্বল। কি বলবেন? দেখুন, ওদের কাজই হচ্ছে বিরোধিতা করা। আমরা তো বলছি বিগত 10 বছরের দেশের গরিব মানুষ আরও গরিব হয়েছে, আরও বেশি কষ্টে পড়েছে। তা আমরা যেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এমপি তথ্য যেটা বলছে যে আমাদের এমপি সাংসদ কোটার যে টাকাটা পেয়েছেন, সেই টাকা তিনি যে খরচা করেছেন আমাদের সারা ভারতবর্ষের মধ্যে, সেটা একটা উল্লেখযোগ্য নজির হয়ে আছে যে তার প্রায় সমস্ত টাকা তিনি সাংসদ খাতের টাকা, তিনি কোনো টাকা বাকি নেই, সমস্ত টাকা তিনি উন্নয়নের খাতে খরচা করেছেন। রাস্তা থেকে শুরু করে, রাস্তার ড্রেন থেকে শুরু করে, এছাড়াও আমাদের ডানকুনি পৌরসভায় তিনি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, এসি অ্যাম্বুলেন্স, ওদিকে বিরাটভাবে যেটা হেলথের জন্য, যে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য উনি এক্স-রে মেশিন এবং এই ধরনের বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আমার ডানকুনি পৌরসভাকে তিনি প্রদান করেছেন। এবং সেখানে কিন্তু যেটা আপনার অবগতির জন্য বলি, যে সেখানে কিন্তু সাংসদ পুরো তার কোটার টাকা পাননি, এবারে পেয়েছেন 17 কোটি টাকা। তার কারণ করোনার জন্য কেন্দ্রীয় সরকার টাকা কেটে নিয়েছে, সেই হিসেবে পুরো টাকা পাননি, তিনি 8 কোটি টাকা কম পেয়েছেন। তিনি যেখানে 25 কোটি টাকা পাওয়ার কথা এই বিগত 5 বছরে, সেখানে 17 কোটি টাকায় তিনি এই কাজগুলো করেছেন। এবং সেই কাজগুলো নিয়েও বিজেপি বিরোধিতা করছে। কি বলবেন? আমি আবার বলছি, বিজেপির তো কোনো কাজ নেই, তার উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। তা বিরোধিতা যদি না করে তাহলে আর কি হবে? এই বিরোধিতা মানুষ বিচার করবে। মানুষ তো চোখে দেখতে পাচ্ছে কি কাজ হয়েছে। এই যে আমার ওয়ার্ডে 2খানা কাজ, 2খানা বড় বড় রাস্তা, হ্যাঁ, মানুষ অত্যন্ত স্যাটিসফাইড। আমরা এতক্ষণ সভা করলাম, বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে তারা, সাধারণ মানুষ, পার্টি কর্মীরা নয়, সাধারণ মানুষ বেরিয়ে এসে তারা আমাদের, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, উৎফুল্লভাবে তারা আমাদের এই সভাগুলোকে সফল করছে। কতটা আপনারা মার্জিন আশা করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সাংসদ বিগত 3টে টার্মে যেভাবে কাজ করেছেন, শুধু কাজ করা নয়। দেখুন, একটা কথা হচ্ছে যে একটা সাংসদ হচ্ছেন, তিনি আমাদের শ্রীরামপুরের কণ্ঠ। তা আমাদের সাংসদ শুধু শ্রীরামপুরের নয়, তিনি বাংলা তথা ভারতবর্ষের কণ্ঠে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় সরকার যখনই কোনো জনবিরোধী বিল নিয়ে আনতে গেছে, যখনই কোনো জনবিরোধী কার্যকলাপ করেছে, তিনি সংসদে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন। তিনি তার বাগ্মিতার মাধ্যমে, তার নিজের আইনি যে যোগ্যতা, সেই আইনি যোগ্যতাকে তিনি পার্লামেন্টে, তিনি তার বাগ্মিতার মাধ্যমে, যুক্তির মাধ্যমে তিনি এই সমস্ত অন্যায় বিলের বিরুদ্ধে, অন্যায় প্রস্তাবের বিরুদ্ধে তিনি দৃঢ়ভাবে তিনি প্রতিবাদ করেছেন। এবং সেখানে তারই প্রতিদ্বন্দ্বী বিজেপির কবির শঙ্কর বোস, তিনি বেশ কিছু তথ্য কয়েকটা সভাতে দেখিয়েছেন যে সুপ্রিম কোর্টে এই এতগুলো মামলায় তার হার, তিনি রাজ্য সরকারের হয়ে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং সেখানে সুপ্রিম কোর্টে হার হয়েছে। সেই তথ্য তিনি তুলে ধরছেন সব জায়গায়। সেটা কি মানুষ গ্রহণ করবে বলে আপনার মনে হয়? দেখুন, কবির শঙ্কর বোসকে তো মানুষ চিনছে অন্য একটা রিলেশানে। কবির শঙ্কর বোসের তো কোনো রাজনৈতিক পরিচয় বলুন, বা যেমন বিশিষ্ট ডাক্তার হিসেবে নাম থাকে, বিশিষ্ট আইনজীবী হিসেবে নাম থাকে, বিশিষ্ট শিল্পী হিসেবে নাম থাকে, সেই হিসেবে নেই। কবির শঙ্কর বোসের একটা অন্য পরিচয় আছে। তিনি আমাদের প্রিয় সাংসদের প্রাক্তন জামাই, এটাই হচ্ছে তার একমাত্র ক্রেডেনশিয়াল। তা সেখানে তাকে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন বা বিজেপি টিকিটটাই দিয়েছে ওই ক্রেডেনশিয়ালের উপর ভিত্তি করে। তা কাজে তিনি কি বলছেন আমার মনে হয় না মানুষ তাতে কোনোভাবে প্রভাবিত হচ্ছে। এবং তিনি দাবি করছেন, তার দল দাবি করছে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একের পর এক চমক তার প্রচারে। আপনি জানেন যে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত নাম করে নাম না করে তৃণমূলকে বেনজির আক্রমণ, হ্যাঁ, এবং সিএ হবেই, রোখা যাবে না, এটা দেশের আইন, এমনটাও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলবেন? দেখুন, আমি একজন তৃণমূল কংগ্রেসের একদম গ্রাসরুটের কর্মী হিসেবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন, তারা যত বেশি বিজেপির হয়ে প্রচার করবেন তত বেশি আমাদের ভোট বাড়বে। এটা কি মানে বলি একটু অন্যভাবে, যে আপনি তৃণমূল সুপ্রিমোর প্রচারের মঞ্চে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের মঞ্চে ছিলেন, এবং সেখান থেকে কি আপনি এতটা অ্যাসুরেন্স পেলেন? না না, দেখুন, আমি ভাগ্যবান বা বলুন আমাকে ওনাদের মঞ্চে আমি শেয়ার করতে পেরেছি, এটা আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি গর্বিত। সেটা একটা পার্ট, অন্য পার্ট। কিন্তু আপনারা কি দেখেছেন বিগত বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী যত এসেছে তত তৃণমূল কংগ্রেসের সিট বেড়েছে। আপনাদের জন্য বলি, 2011-এ আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসকে সঙ্গে নিয়ে। আমরা বিধানসভায় 184টার মতো টোটাল আমরা জোট মিলিয়ে আমরা সিট পেয়েছিলাম। তা সেখানে 184টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। সেখানে তার পরবর্তীকালে 14 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। 16 সালে বিধানসভার আগে নারদা স্টিং অপারেশন সামনে এসছে। আমরা এককভাবে লড়াই করেছি, আমাদের সিট 207-এ গেছে। আবার দেখুন 21 সালে নির্বাচনের আগে আমাদের কিছু নেতামন্ত্রী তারা ব্যক্তিগত স্বার্থে বা বিজেপির কাছে নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য ওয়াশিং মেশিনে নিজেরা কালো থেকে সাদায় পরিণত হওয়ার জন্য বিজেপিতে জয়েন করেছেন। বিজেপিতে জয়েন করে এমন একটা ভাব করছিলেন যেন বিজেপি ক্ষমতায় চলে আসছে 21 সালে। আমরা কি দেখলাম? বাংলার মানুষ, এবং শুধু তাই নয়, 21 সালে আমাদের প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, তারা দিল্লি টু কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করতেন দফায় দফায়। তো সেই ডেলি প্যাসেঞ্জারি যত বেশি করেছেন তত কি হয়েছে, আমাদের সিট 213 হয়ে গেছে। তাহলে এই তথ্যগুলোই বলছে যে ওনারা যত বেশি আসবেন তত বেশি আমাদের সিট বাড়বে, তত বেশি মানুষ বুঝবে যে মানুষগুলো নির্বাচনের যখন হয় না তখন আসে না, করোনার সময় আসে না, বাংলা বিপদে পড়লে আসে না, বাংলার ন্যায্য পাওনা টাকা আটকে রেখে দিয়ে যারা উল্লাস করে, যারা মানে সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ গরিব মানুষকে তারা বঞ্চিত করে, সেই মানুষগুলোর যারা পলিসি ডিসিশন নেয়, সেই মানে প্রধান যে পলিসি ডিসিশন মেকার যারা, সেই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যত বেশি বাংলায় আসবে তত তৃণমূলের ভোট বাড়বে। আজকে জগৎবল্লভপুরে সভা ছিল মিঠুনের, মিঠুন নাম না করেই শিক্ষা খেয়ে নিয়েছে, কয়লা খেয়ে নিয়েছে, এটা ওরা বলছে। আর আমরা দেখি বিজেপির মঞ্চে যারা কালোয়ার, আসানসোলে যেটা হয়েছে, সম্ভবত রাজেশ ঝা, তাই তো, সম্ভবত রাজেশ ঝা, তাকে দেখা যাচ্ছে যে রিসিভ করতে গেছে এয়ারপোর্টে বিজেপির নেতাকে। তাহলে কারা কারা কয়লা মাফিয়ার সঙ্গে জড়িত বাংলার মানুষ দেখেছে। আর শিক্ষা খাওয়ার কথা বলছেন, সুপ্রিম কোর্ট তো তার জবাব দিয়েছে
যে শিক্ষা ক্ষেত্রে তারা স্টে অর্ডার দিয়েছে এবং সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাংলার রাজ্য সরকার কখনো চায়নি যে যারা যোগ্য তারা চাকরি থেকে বঞ্চিত, কখনো চায়নি। মাঝখানে কল্যাণবাবু বলেছিলেন যে স্টে অর্ডার হবে করে দেবেন। হ্যাঁ, তখন আমরা দেখেছিলাম, আপনি ঠিকই বলেছেন, কল্যাণবাবু প্রথম দিনই বলেছিলেন যে এটা তো সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হবে। তার কারণ হচ্ছে যে একজন বিচারপতিকে বিজেপি প্রমোট করেছিল, যে 1 বছর 2 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা করে গেছে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য বাংলার বুকে, যে সে একজন তৃণমূল বিরোধী মানুষ। সেই ব্যক্তি বিচারকের চেয়ারে বসে এই কাজটা করেছেন, মানে বিচার ব্যবস্থাকে তিনি কলঙ্কিত করেছেন এক কথায়। এবং তিনি নির্বাচনের ঠিক আগে কি করলেন, যে তিনি তার কর্মজীবনটাকে থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে জয়েন করলেন। তা এই যে তার ভূমিকা এবং তার এজলাসে যা যা কেসগুলো হয়েছিল, সেই কেসগুলো একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল যে তিনি এটা মোটিভেটেড বাই বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে তিনি এগুলো করেছেন নিজের ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য। তা সেই ক্ষেত্রে এটা তাই হয়েছে। এবং তারপরে আজকে কি হলো, যে কল্যাণবাবু তখনই বলেছিলেন, হাইকোর্টে যখন এটা বলেছিল যে এটা তো সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হবে। আমি অনেক সিপিএম এর বন্ধু, আমি সিপিএম এখানে আমি বলছি, সিপিএম এর অনেক বন্ধু দেখলাম উল্লাস করেছিল, বলেছিল যে ও তো সুপ্রিম কোর্টের প্রথম যে শুনানিটাতে হয়নি স্টে অর্ডারটা। সিপিএম এর বন্ধুরাও বলেছিল বিজেপির সঙ্গে গলা মিলিয়ে যে বটতলার উকিল তো বলেছিল স্টে অর্ডার হবে, হলো না। খুব উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়ায় কত পোস্ট। তারপরে তো বাস্তবে দেখা গেল যে কল্যাণবাবুর বক্তব্যটাই সঠিক। তা কাজেই আমরা তো ওই জন্যই তাকে অভিভাবক হিসেবে পেয়েছি। দলও একটা যোগ্য রাজনৈতিক নেতৃত্বকে পেয়েছে, যিনি শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে দলকে সেই ভিখারি পাসোয়ান থেকে শুরু করে যখন বামফ্রন্টের অন্ধকার দিন, সেই সময় দল যখন খুব সংকীর্ণ অবস্থায় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করছে, তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনকে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি বাস্তবে সেটাকে রূপ দিয়েছেন। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে বিজেপির প্রচারে দেশের, আর একদিকে একটা বড় অভিনেতা যাকে মহাগুরু হিসেবে চেনে সবাই, তো কতটা প্রভাব ফেলবে আপনাদের ভোট ব্যাংকে? দেখুন, মহাগুরু মিঠুন চক্রবর্তী বাংলার ছেলে, সিনেমাতে ভালো, কিন্তু তার রাজনৈতিক স্থিরতা নেই। তিনি তিনি সিপিএম এর সময় সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিলেন, তারপরে তিনি দিদির ঘনিষ্ঠ হলেন, রাজ্যসভার সাংসদ হলেন। এবার দেখা গেল তার ছেলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি জড়িয়ে গেল, হ্যাঁ, একটা অন্যায় কাজে তার ছেলে জড়িয়ে গেল। তাকে ছেলেকে উদ্ধার করার জন্য তিনি গেরুয়া জামা পরে নিয়ে, যে দিদিকে তিনি সম্মান করতেন, যে দিদির এতে তিনি সমর্থনে তিনি রাজ্যসভায় একটা স্বীকৃতি পেয়েছিলেন, সেই দিদির বিরুদ্ধে কুৎসা করতে আরম্ভ করলেন। আবার 2 বছর পরে আবার কোনো কলঙ্ক ঢাকার জন্য তিনি আবার বিজেপির শিবির ছেড়ে অন্য কোনো শিবিরে যাবেন কিনা আমরা তো জানি না। তা কাজেই মহাগুরু ফিল্মে ঠিক আছে, মহাগুরুর সিনেমা করেছেন, উনি সিনেমা করুন, কিন্তু তিনি আমার মনে হয় রাজনৈতিক কথা বলার জন্য যে ক্রেডেনশিয়াল দরকার, নিজের যে রাজনৈতিক চলার পথটা যেরকম স্বচ্ছ হওয়া দরকার, সেটা এই মহাগুরুর নেই। আচ্ছা, পাশাপাশি আপনাকে বলি, শেষ প্রশ্ন করি, যে মঞ্চে আপনি অনেকগুলোতেই শেয়ার করেছেন এবং সেখানে শেষ যেটা তৃণমূল সুপ্রিমো ছিলেন, সেটাতে সাংসদকে দরাজ সার্টিফিকেট দিলেন। কি বলবেন, এটা কিভাবে নিলেন আপনারা? দেখুন, দিদি যেটা বলেছেন প্রথমেই, যে আমাদের সাংসদ সম্বন্ধে ও আমার দীর্ঘদিনের পরিচিত, মানে দীর্ঘদিনের সঙ্গী। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সাংবাদিক মানুষ, আমরা যারা প্রথম দিন থেকে মানে অনেক দিন ধরে দল করছি, আমরা জানি যে যেদিনকে 21শে জুলাই, যেদিনকে 1993 সালে গুলি চলেছিল, সেদিনকে দিদির হরিশ চ্যাটার্জির বাড়ি থেকে যে গাড়িতে দিদি এসেছিলেন কলকাতার রাজপথে, সেই গাড়িটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ড্রাইভ করে দিদিকে নিয়ে এসেছিলেন। তা সেই সঙ্গী আজকে সাংসদ হয়েছে 3 বার। যে মানুষটা বাঁকুড়াতে তার জন্ম, বাঁকুড়াতে লেখাপড়া, গ্রামের এতে লেখাপড়া, সে তার নিজের যোগ্যতা বলে তিনি
নিজের প্রচেষ্টার দ্বারা কষ্ট করে তিনি আজকে কলকাতা শুধু নয় সারা ভারতবর্ষের একটা পরিচিত মুখ হয়েছেন। তা কাজেই দিদি তো ডলার সার্টিফিকেট দেবেন, এটা তো আমার মনে হয় এটা আমার সাংসদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আইনি লড়াই, দিদির প্রতি তার অন্ধ আনুগত্য এটাকেই প্রমাণ করে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে টাইমস অফ নিউজ বাংলা এবং বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পক্ষ